আচ্ছা, আমরা যে ফ্রিল্যান্সিং আমরা যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসছি, তো ফ্রিল্যান্সিং এর সবচেয়ে মেজর একটা পার্ট হলো টাইম ম্যানেজমেন্ট, যেটা আমরা অনেকেই জানি না বলতে ব্যাপারটা আমি যদি ক্লিয়ার করে বলি, হুম যে ব্যাপারটা যদি আমি ক্লিয়ার করে বলি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমি গত দুইটা ক্লাসে আমি যে হোমওয়ার্ক দিছি হোমওয়ার্ক দিছি প্লাস তার আগে যে হচ্ছে আমি একটা টাইম বেঁধে দিয়ে আমি হচ্ছে একটা টাস্ক দিছিলাম যে আপনারা এক্সেল শিটে নিজেদের ইনফরমেশন এন্ড হচ্ছে আপনারা হচ্ছে প্রথম সেশনে আপনাদের হোমওয়ার্কটা একদম টাইম বেঁধে আমি দিছিলাম যে এই টাইমের মধ্যে আপনারা এই দুইটা টাস্ক কমপ্লিট করবেন। এখন ঘটনাটা কি হয়েছে, কেউ কেউ আমার ওই টাস্কটা ফুলফিল করছে, কেউ কেউ অজুহাত দিছে টাইম শেষ হওয়ার পরে। আমি কিন্তু আমার এন্ড থেকে সময় একদম বেঁধে দিছিলাম যে এক্স্যাক্টলি এই টাইমটার মধ্যেই তোমাকে তোমার হোমওয়ার্ক টাস্ক কমপ্লিট করতে হবে। তুমি যদি এটা করতে না পারো তাহলে আমি তোমাকে গ্রুপ থেকে সুন্দর মতো বের করে দিব। এন্ড আমি কিন্তু এখানে কাজটা করছি। এখন ব্যাপারটা এখানে কি দাঁড়াইছে যে অ্যাজ এ ক্লায়েন্ট আমি আপনাকে সময় বেঁধে দিয়ে একটা প্রজেক্ট করতে দিছি এন্ড আপনি প্রজেক্টটা টাইমলি আপনি অজুহাত দিলেন যে আমি আসলে দেখি নাই, আমি প্রজেক্ট করেই নাই, এটা সেটা সবকিছু ইয়ে টিয়ে করে আপনি হচ্ছে কি বললেন, বললেন যে আমি হচ্ছে তুমি আমাকে আরেকটু সময় দাও প্লিজ, আর 5 মিনিট, এই 5 মিনিটের মধ্যে হচ্ছে আমি কাজটা করে দিব, এই সেই ব্লা ব্লা হ্যান ত্যান হাবি জাবি সবকিছু আমরা করছি। এটা তো আপনারা নিজের নিজের চোখেই প্রুফটা দেখছেন না? কতজন এসে এসে বলছে যে আমাকে আরেকটু সুযোগ দেন, আমাকে আর 5 মিনিট সুযোগ দেন, আমাকে এটা দেন, আমাকে ওটা দেন। এটা তো আপনারা দেখছেন না? তো আপনি যখন প্রফেশনালি কাজ করতে যাবেন, ফাইবার হোক আপওয়ার্ক হোক, আপনাকে একটা সময় বেঁধে দেওয়া হয় এবং ওই সময়ের মধ্যে আপনাকে প্রজেক্ট সাবমিট করতে হবে। এন্ড আপনাকে প্রজেক্ট সাবমিট ওই সময় করতেই হবে। এর এর বাইরে যদি নড়চড় হয় তখন দেখা যায় যে ক্লায়েন্ট বেঁকে বসে বা ক্লায়েন্ট একটু মানে নড়চড় হয়ে যায়। হ্যাঁ, তো আজকে আমাদের মানে লার্নিং এর মেইন ইস্যু থাকবে, মানে আমাদের লার্নিং এর মেইন ইয়ে থাকবে যে কিভাবে আমরা সময় টাইম ম্যানেজমেন্ট, হোয়াট ইজ টাইম ম্যানেজমেন্ট। হুম আচ্ছা, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপু, দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, দেখা ঠিক যাচ্ছে। আছে। তো সবার কাছে নোট, পেন সবকিছু আছে? হ্যাঁ আপু, আছে। আচ্ছা, তো আচ্ছা, আমাদের আজকে সেশনের মূল টপিক হলো বা আমাদের সেশনের নাম হলো টাইম ম্যানেজমেন্ট এন্ড কমিটমেন্ট এক্সেলেন্স। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে সময় ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের বাংলা কি? ম্যানেজমেন্টের বাংলা হচ্ছে আপনার মানে ব্যবস্থাপনা। ব্যবস্থা ব্যবস্থাপনা। করা। না, ব্যবস্থা না। টাইম ম্যানেজমেন্টের বাংলা ব্যবস্থাপনা। আপনার ব্যবস্থাপনাও না, এই ব্যবস্থাপনা। ক্ষেত্রে ব্যবস্থাপনা শব্দটা যায় না। টাইম ম্যানেজমেন্ট মানে উম, হচ্ছে আপনার স্কেজুয়াল গুলোকে হচ্ছে ঠিকঠাক ভাবে ম্যানেজ করা বা ঠিকঠাক করা, ধরে রাখা। এন্ড কমিটমেন্ট এক্সিলেন্স, কমিটমেন্ট মানে হচ্ছে আপনি যে ওয়ার্ডটা আপনার ক্লায়েন্টকে দিচ্ছেন বা ওয়াদাটা করছেন, ওই ওয়াদাটার মানে ঠিকঠাক ভাবে রক্ষা করা। টাইম ম্যানেজমেন্ট এন্ড কমিটমেন্ট এক্সিলেন্স। সো এখানে লার্নিং অবজেক্টিভ গুলো কি আছে, আমি যদি বেশি ফাস্ট বলি, কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো কোয়েশ্চেন থাকে, যদি আপনার কাছে মনে হয় যে আপনার এই কোয়েশ্চেনটা এই মুহূর্তেই করতে হবে, তখন আপনি এই মুহূর্তেই কোয়েশ্চেনটা করবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না, এই মুহূর্তে না করে আমি সেশন শেষেও প্রশ্ন করতে পারবো, তাহলে আপনি সেশন শেষে প্রশ্নটা করবেন। আর ক্লাসের মধ্যে কোনো মানে অবান্তর কথাবার্তা বলবেন না, কোনো উল্টাপাল্টা হচ্ছে গিয়ে মেসেজ কমেন্ট বক্সে লিখবেন না। আর হচ্ছে আমি যদি বেশি ফাস্ট বলি বা আমার আমার এখান থেকে যদি কোনো ল্যাকিংস যায় আপনাদের কাছে, সো ওইটা হচ্ছে আমাকে সাথে সাথেই নোট জানাবেন। ঠিক আছে? আচ্ছা, তো টাইম ম্যানেজমেন্ট এন্ড কমিটমেন্ট এক্সেলেন্সের ক্ষেত্রে আপনার লার্নিং কিছু অবজেক্টিভ আছে। ওই লার্নিং অবজেক্টিভস গুলো কি? যে লার্নার্স উইল আন্ডারস্ট্যান্ড, মানে এখন আমি আপনাদেরকে কি বোঝাবো, learners will understand why time discipline is the backbone of freelancing। মানে নিয়মানুবর্তিতা বা সময় মানে সময় মেনে চলা একজন ফ্রিল্যান্সারের জন্য কেন তার মেরুদণ্ড হিসেবে কাজ করে। দেন আপনি শিখবেন যে লার্ন হাউ টু সেট রিয়েলিস্টিক ডেডলাইনস এন্ড কনসিস্টেন্টলি মিট দেম।
মানে আপনি এখানে শিখবেন যে আপনাকে যে রিয়েলিস্টিক যে আপনার যে একটা ক্লায়েন্ট হবে বা আপনি যে একটা ক্লায়েন্টের কাজ করবেন তার কাজগুলোকে কিভাবে আপনি মানে রিয়েলিস্টিক মানে সত্যিকার অর্থে করে তুলবেন, এন্ড হচ্ছে আপনি মানে প্রতিনিয়ত ওই জিনিসগুলোর সাথে কিভাবে কিভাবে মিট করবেন। হ্যাঁ, দেন হচ্ছে বিল্ড দ্য হ্যাবিট অফ কমিটমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন ক্লায়েন্ট প্রজেক্টস। আপনি এই ধরনের আপনার কমিটমেন্ট ঠিক, মাইক মিউট করে তারপর কথা বলেন, যে কথা বলতেছেন। কথা শোনা যাচ্ছে না যে? আপু কথা তো শোনা যাচ্ছে না। কথা শোনা যায় না। আপু তো মিউট করে আছে। আচ্ছা, আমি সরি, আমি একটু মিউট হয়েছিলাম, হ্যাঁ কারণবশত মিউট হয়েছিলাম। তো দেন আপনারা শিখবেন যে হচ্ছে বিল্ড দ্য হ্যাবিট অফ কমিটমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন ক্লায়েন্ট প্রজেক্টস। আপনি আপনার এই মানে কমিটমেন্ট রাখা, যা আপনি আলটিমেটলি একটা ক্লায়েন্টের প্রজেক্ট নিচ্ছেন মানে আপনি ক্লায়েন্টকে কমিটমেন্ট করতেছেন যে আপনি এই সময়টার মধ্যে বা এই এই বিষয়গুলোর মধ্যে আপনি হচ্ছে ক্লায়েন্টকে তার প্রজেক্টটা ডেলিভার করবেন, এটাই মেইনলি কমিটমেন্ট বা ওয়াদা। হ্যাঁ, আচ্ছা, তো এখানে এতটুকু পর্যন্ত তো আপনাদের ক্লিয়ার, তাই না? লার্নিং অবজেক্টিভস তিনটা তো ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, clear। আচ্ছা, তো এর মধ্যেও কিছু কি পয়েন্টস আছে শেখার জন্য, কিছু কি পয়েন্টস আছে, যেমন হচ্ছে ডেডলাইন কালচার ইন ফ্রিল্যান্সিং। ক্লায়েন্ট, এটার উদাহরণস্বরূপ যদি আপনাকে আমি দিই যে ক্লায়েন্টস ভ্যালু অন টাইম ডেলিভারি মোর দেন ফ্যান্সি স্কিলস। আচ্ছা, এটাকে যদি আমি বুঝিয়ে বলি, আপনি ধরেন আপনার কাছে স্কিল আছে কিন্তু আপনি কমিউনিকেশন জানেন না, আপনি ক্লায়েন্টকে সময় মতো ভ্যালুটা দিতে চাচ্ছেন, দিতে পারেন না। এখানে মেইন মানে টপিকের মেইনটাই হচ্ছে যে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করা এন্ড ওই টাইমের মধ্যে ক্লায়েন্টকে ভ্যালু দেওয়া। হুম, যে ক্লায়েন্টস ভ্যালু অন টাইম ডেলিভারি মোর দেন ফ্যান্সি স্কিলস। যেমন আপনার স্কিল আছে, সবকিছু আছে, ঠিক আছে, কিন্তু আপনি মানে টাইমলি ক্লায়েন্টের জন্য হচ্ছে গিয়ে আপনার প্রজেক্টটা ডেলিভারি করতে পারেন না, বা সেই স্কিলটা আপনার মধ্যে নাই, এটা কি মানে খারাপ নাকি ভালো? অবশ্যই খারাপ। দেন হচ্ছে ডিলেড ওয়ার্ক ইজ ইকুয়াল টু লস্ট ট্রাস্ট এন্ড নেগেটিভ রিভিউজ। আপনি যখন একটা কাজ দেরি করে দিবেন বা আপনি যখন সময়ের পরে দিবেন বা সময়ের মধ্যে যদি আপনি আপনার প্রজেক্ট সাবমিট করতে না পারেন, এটার ফলাফল হিসেবে আপনি কি পাবেন? আপনি ট্রাস্ট হারিয়ে ফেলবেন, আপনার ক্লায়েন্ট আপনার প্রতি ট্রাস্ট হারিয়ে ফেলবে এন্ড আপনাকে একটা নেগেটিভ রিভিউ দিতে সে দুইবার ভাববে না। এখন আমি যদি আমার ব্যক্তিগত একটা যদি বলি, ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলি, যে আমি হচ্ছে একবার একটা ক্লায়েন্টের প্রজেক্ট নিছিলাম। ক্লায়েন্টের প্রজেক্ট নেওয়ার পরে আমার ঘটনাটা হয়েছে এরকম হয়েছে যে আপনার আমি অসুস্থ, আমি অসুস্থ এন্ড হচ্ছে আমি মানে এরকম অবস্থা হয়েছে যে আমি মাথা তুলে দাঁড়াইতে পারতেছি না। এখন মাথা তুলে দাঁড়াইতে পারতেছি না, এখন সমস্যাটা এরকম হয়েছে যে আমার আসলে প্রজেক্টও সাবমিট দেওয়ার সময় হয়ে গেছে, প্রায় মনে হয় 2 ঘন্টা আর 1 ঘন্টা বাকি আছে। এখন একটা মানে সহজ এক্সাম্পল দিই আপনাকে, যদি ধরেন আপনি 3 দিন ধরে না খেয়ে আছেন, এখন আপনাকে যদি 3 দিনের খাবার আধা ঘন্টার মধ্যে খেতে দেওয়া হয়, আপনি কি শেষ করতে পারবেন? কেউ কথা বলেন। না না, আপু, না, সম্ভব না। পারবেন না, 3 দিনের খাবার কিন্তু এক বেলায় আপনি শেষ করতে পারবেন না। ঠিক তেমনি আপনার 3 দিনের কাজ, আপনার 3 দিনের প্রজেক্টের কাজ আপনি কিন্তু এক বেলা বা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কোনো দিন শেষ করতে পারবেন না। ঠিক সেম ঘটনাটা আমার সাথেই হয়েছে যে আমি আমার ক্লায়েন্টের কাজ, সে আমাকে 3 দিন আগে প্রজেক্ট দিছে, এই কাজটা হয়তো বা আমি যদি ডেডিকেটেডলি কাজ করতাম আমি 1.5 দিন মানে 24 ঘন্টা আরো 12 ঘন্টা 36 ঘন্টার মধ্যে আমি কাজটা শেষ করতে পারতাম, কিন্তু আমার অসুস্থতার জন্য আমি পিসি অন করতে পারি নাই। 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আমার কাছে মনে হয়েছে যে না, আমার এই মুহূর্তে প্রজেক্টটা ডেলিভারি করতে হবে। এখন ক্লায়েন্ট আপনাকে টাকা দিচ্ছে,
তার মানে সে আপনাকে কিনে নিছে ওই সময়টুকুর জন্য, এবং আপনি তার কাছে কমিটেড বা ওয়াদাবদ্ধ যে আপনি এই সময়েই তার প্রজেক্টটা ডেলিভারি করবেন। এখন ক্লায়েন্ট এই আশায় থাকবে যে হ্যাঁ, ও তো আমাকে কমিটমেন্ট দিছে, সো কমিটমেন্ট যেহেতু দিছে সেক্ষেত্রে হচ্ছে ও কি বলে, সেক্ষেত্রে হচ্ছে আহ ও তো আমার প্রজেক্টটা দিবে এবং আমি আমার পরবর্তী স্টেপটা সময় মতো নিতে পারবো। হ্যাঁ, এখন আপনি আপনার লাইফে কতটুকু পাংচুয়াল সেটা ক্লায়েন্ট দেখতে যাবে না, বাট একটা ফরেন ক্লায়েন্ট, একটা বিদেশি ক্লায়েন্ট অলওয়েজ অলওয়েজ ডিসিপ্লিন ভাবে চলাফেরা করে, তাদের মধ্যে একটা নিয়মানুবর্তিতা আছে বা একটা মানে কি বলে বলে এটাকে প্ল্যান্ড জীবনযাপন, ওরাও খুব সময় মাফিক চলে, আমাদের মতো তো আজাইরা সময় ওদের নাই। হ্যাঁ, সো আপনি যখন এই কাজটা ডিলে করবেন তখন ক্লায়েন্ট অটোমেটিক আপনার উপর থেকে বিশ্বাস উঠিয়ে নেবে। দেন হচ্ছে আপনাকে নেগেটিভ রিভিউ দিতে একটা ক্লায়েন্ট দুইবার চিন্তা করে না, পজিটিভ রিভিউ দিতে খুব কষ্ট হয়, বাট নেগেটিভ রিভিউ ওরা খুব সহজেই দিয়ে দেয়। হ্যাঁ, সো মানে ডেডলাইন কালচার ইন ফ্রিল্যান্সিং এ এই দুইটা এক্সাম্পল দিলাম, এই দুইটা জিনিস আপনাদেরকে খুব আচ্ছা, আমি একটু 2 মিনিট সময় নিতেছি। হ্যাঁ, শিওর আপু। আচ্ছা, আমি না সরি, হ্যাঁ আজকে মনে হচ্ছে আমার মানে আহ এরকম 2-3 বার আরো এরকম প্রবলেম হবে, মিউট হইতে হইতে পারে। হ্যাঁ, সো কাইন্ডলি কেউ আর কি মানে কিছু ইয়ে করবেন না, ঠিক আছে? সমস্যা নেই। আচ্ছা, সেকেন্ডলি আসি প্ল্যানিং এন্ড প্রায়োরিটাইজেশন। হুম, এটা কি? যেমন হচ্ছে আপনি যখন একটা প্রজেক্ট কমপ্লিট করবেন বা একটা প্রজেক্ট নিবেন, প্রজেক্টটা কমপ্লিট করার জন্য আপনার একটা প্ল্যানিং এর দরকার আছে না? বা আপনি যখন ধরেন একদম রিয়েল এক্সাম্পল যদি দেই, আপনার যখন একটা প্রেম ভালোবাসা হয়, হ্যাঁ, তখন হচ্ছে আপনি আপনার সর্বোচ্চ প্রায়োরিটিটা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকাকে দিতে চান না? কথা বলেন কেউ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটাই। তাহলে আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনার কাছে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকার মতো, ওইভাবে করে করতে হবে যে যেমনি করে, আমি একদম রিয়েল এক্সাম্পল দিই, সো কাজে কেউ মানে পার্সোনালি গায়ে নিবেন না। হ্যাঁ, জিনিসটা মানে একদম প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য এভাবে করে বলা, যে আপনি যখন আপনার একটা ক্লায়েন্ট হচ্ছে আপনার মানে একদম কি বলে একদম প্রেমিক বা প্রেমিকার মতো, এখন আপনার প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে আপনি যদি তাকে বিয়ে করতে চান, বিয়ে করা পর্যন্ত আপনাকে একটা প্ল্যানিং এর মধ্যে থাকতে হয় না? বা হচ্ছে আপনার আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আপনাকে ইয়ে করতে হয় না, মানে ডিল করতে হয় না যে হ্যাঁ ওর জন্য আমি এটা করবো, আমি ওর জন্য ওটা করবো, ও না ওর জন্য এই করে ফেলবো ওই করে ফেলবো। ঠিক ওরকমই ধর একটা ক্লায়েন্ট যখন আপনাকে প্রজেক্ট দেয়, সেটা হয় যে আপনার প্রেমে আপনার ক্লায়েন্ট সম্মতি জানাইছে যখন সে প্রজেক্টটা দেয়, এন্ড প্রজেক্ট ডেলিভারি করার পর্যন্ত ওইটাকে আপনি ধরে নেবেন যে বিয়ে।
যে আপনার প্রেমের সম্মতি থেকে আপনি বিয়ে পর্যন্ত যেই যে প্রায়োরিটি গুলো ক্লায়েন্টকে দিবেন আর যেই মানে যেই হচ্ছে গিয়ে প্ল্যানিং গুলো আপনি করবেন, সেটাই হচ্ছে এই মধ্যকার একটা বিষয়। হ্যাঁ, এখন অনেকে হচ্ছে মানে প্ল্যানিং করে, মাথায় মাথায় প্ল্যানিং করার পরে দেখা যায় যে সে সেটা ভুলে যাচ্ছে বা ইয়ে করতেছে বা সে মনে রাখতে পারতেছে না। হ্যাঁ, এখন আপনি এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ধরেন আপনি একটা প্রজেক্ট নিলেন, প্রজেক্ট নেওয়ার পরে আপনি একটা টু ডু লিস্ট বানাবেন যে হ্যাঁ, এই প্রজেক্টটা ধরেন যে আমি এক 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 সেপ্টেম্বর 2025 আমি প্রজেক্টটা পাইলাম, আমার বিয়ে অর্থাৎ আমার প্রজেক্ট ডেলিভারি হলো 10 সেপ্টেম্বর 2025। হুম, এর মধ্যকার আপনার অনেকগুলো কাজ থাকবে। এই কাজগুলো ধরেন যে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার আরো প্রজেক্ট থাকতে পারে, অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার আরো অনেক ঝামেলা থাকতে পারে। তখন আপনি কি করবেন, আপনি একটা টু ডু লিস্ট বানাবেন যে এই টু ডু লিস্টে আপনার উল্লেখিত থাকবে বা মেনশন থাকবে যে আসলে আপনি কি কি করেন বা কি কি করবেন, আপনার প্ল্যানিং এর মধ্যে কি কি আছে। দেন হচ্ছে আপনি গুগল ক্যালেন্ডার ইউজ করবেন। ক্যালেন্ডারটা কেন ইউজ করবেন, ক্যালেন্ডারের মধ্যে আপনি আপনি যে কয়েকটা মাইলস্টোন যে বানাবেন বা প্ল্যানিং যে বানাবেন, ওই প্ল্যানিং গুলো আপনি কখন কোন সময়টা বা কোন ডেটের মধ্যে আপনি এক্সিকিউট করতে চান বা কোন ডেটের মধ্যে আপনি ওইটাকে কমপ্লিট করতে চান ওই প্ল্যানটাকে, সেটার একটা করে অ্যালার্ম সেট করে রাখতে পারেন। তো গুগল ক্যালেন্ডার আপনাকে হচ্ছে ওই মোতাবেক মানে কি বলে ইয়ে দিবে, হচ্ছে কি রিমাইন্ডার বলে, জি নোটিফিকেশন। জি, ওরা রিমাইন্ডার দিবে। হ্যাঁ আপনাকে রিমাইন্ডার দেয়, রিকল করে বা রিমাইন্ডার দেয়। দেন হচ্ছে অর ইউজ ট্রেলো অর নোশন। হ্যাঁ, এখন ট্রেলোটা আমি যদিও ইউজ করি নাই, বাট অনেক শুনছি যে এটা ভালো একটা সফটওয়্যার। আপনারা নোশনও ইউজ করতে পারেন। এখন নোশন অ্যাপসটা কিভাবে কাজ করে, এখানে হচ্ছে টিম ওয়াইজও আপনি আপনার টু ডু লিস্ট এটা সেটা সবকিছু নোট টোট করে রাখতে পারবেন বা একটা সিস্টেমের মধ্যে রাখতে পারবেন। এই টুলস গুলো আপনাদেরকে ইউজ করা শিখতে হবে। হুম, তো এখানে আপনি কি করতে পারেন, প্ল্যানিং এন্ড প্রায়োরিটাইজেশনে কি কি করতে পারেন, আপনি টু ডু লিস্ট ইউজ করবেন, দেন হচ্ছে আপনি গুগল ক্যালেন্ডার ইউজ করবেন, অথবা আপনি হচ্ছে নোশন ইউজ করবেন। কেন করবেন, যাতে আপনার প্ল্যানিং বা আপনি কি কি করতে যাচ্ছেন ওই একটাও যেন সময় মিস না হয় বা আপনার প্ল্যানিং থেকে যেন কোনো একটা টপিক বাদ না যায়, টাইমলি যাতে আপনি সবকিছু কমপ্লিট করতে পারবেন। হুম, তারপরে আসে যে ব্রেক ব্রেক টাস্ক ইনটু স্মলার মাইলস্টোনস, ড্রাফট, রিভিউ, ফাইনাল ডেলিভারি। এটার মানে কি, আপনার যে একটা প্রজেক্ট, ধরেন যে আপনি একটা কনভার্সন এপিআই এর কাজ করবেন। হ্যাঁ, কনভার্সন এপিআই এর কাজ যখন আপনি করবেন তখন হচ্ছে গিয়ে আপনার আহ কয়েকটা স্টেপ আসে। যেমন হচ্ছে গিয়ে প্রথমে আপনার বিজনেস ম্যানেজার থেকে পিক্সেল ক্রিয়েট করতে হবে, পিক্সেল থেকে আপনি ওইটাকে জিটিএম এ কানেক্ট করতে হবে, জিটিএম থেকে আপনাকে হচ্ছে গিয়ে কি বলে, জিটিএম থেকে হচ্ছে আপনি ব্যাকএন্ডে পুশ করবেন। দেন যে একটা যে প্রসেস আছে, এই প্রসেসটাকে আপনি ছোট ছোট সাইজে ডিভাইড করবেন। হ্যাঁ, এটা জাস্ট আমি হচ্ছে কি আপনাকে কনভার্সন এপিআই এর কথাটা বলতেছি, বাট আপনার প্রজেক্টের ক্ষেত্রে যা আসবে সেটা আপনি আপনার মতো করে করবেন। হ্যাঁ, যেমন হচ্ছে আপনি ওইটাকে ছোট ছোট টাস্ক হিসেবে ইয়ে করবেন। আপওয়ার্কে কোন জিনিসটা হয়, আপওয়ার্কে জিনিসটা হয় হচ্ছে ক্লায়েন্ট আপনাকে দুই ভাবে পেমেন্ট করে, বা এখানে যারা আপওয়ার্কে কাজ করে তারা জানেন, ক্লায়েন্ট আপনাকে হয় মাইলস্টোন ধরে কাজ পেমেন্ট করে আর না হচ্ছে একবারে প্রজেক্ট ইয়ে করে। এখন মাইলস্টোনটা কি, মাইলস্টোনটা হচ্ছে ছোট ছোট ভাগে একটা প্রজেক্টকে ভাগ করে দেওয়া। যেমন আপনার কাছে একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, কনভার্সন এপিআই আর হচ্ছে গিয়ে ধরেন যে রিপোর্টিং, এই তিনটা মিলায় ক্লায়েন্ট আপনাকে একটা টাস্ক দিল। এখন আপনি তিন ভাগে কাজটা কি করবেন, এখন তিন ভাগে, যেমন আপনি কনভার্সন এপিআই, প্রথমে কনভার্সন এপিআই এর একটা সেট আপ দিবেন, এটা হবে একটা মাইলস্টোন। এই মাইলস্টোনটা কমপ্লিট হবে, ক্লায়েন্ট আপনাকে আপওয়ার্কে পেমেন্ট করবে। সেকেন্ড স্টেপে আপনি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবেন। অ্যাড ক্যাম্পেইন সেট আপ করার পরে ক্লায়েন্ট হচ্ছে আপনাকে সেকেন্ড মাইলস্টোনটা কমপ্লিট হবে, আপনাকে ক্লায়েন্ট পেমেন্ট করবে। দেন হচ্ছে থার্ড স্টেপে আসবে রিপোর্টিং, আপনি কনভার্সন এপিআই তে কি করছেন আর অ্যাড ক্যাম্পেইনে কি করছেন সেটার উপর বেস করে আপনি একটা রিপোর্ট তাকে দিবেন। রিপোর্টটা যখন দিবেন তখন হচ্ছে গিয়ে থার্ড স্টেপের কাজটা হচ্ছে গিয়ে আপনার ইয়ে হবে, কি বলে, কমপ্লিট হবে। তখন ক্লায়েন্ট আপনাকে ইয়ে দিবে, পেমেন্টটা করবে। এখন আপনি আপওয়ার্কটাকে আপনার রিয়েল লাইফে কনভার্ট করে ফেলেন। যেমন ধরেন আপনার কাছে ইয়েটা আছে, আপনি একটা
প্ল্যান বানাবেন যে আচ্ছা আমার কাছে কনভার্সন এপিআই, অ্যাড ক্যাম্পেইন, রিপোর্টিং তিনটা মিলে একটা প্রজেক্ট আছে। তাহলে আমি 2 দিনের মধ্যে, ধরেন এই প্রজেক্ট আমার কাছে 1 তারিখে আসছে, আমি 3 তারিখের মধ্যে কনভার্সন এপিআইটা কমপ্লিট করব। আচ্ছা, তারপরে আপনার কাছে আসবে যে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে হবে। তাহলে আপনি 3 তারিখ পর্যন্ত সময়টা দেন, 3 তারিখ থেকে আপনি 5 তারিখ পর্যন্ত অ্যাড ক্যাম্পেইন সেট আপের সময়টা ধরেন। হ্যাঁ, দেন হচ্ছে আপনার রিপোর্টিং এর ইয়েটা আসবে। এখন রিপোর্টিং লিস্ট করতে হলে ধরেন যে আপনার 7 দিন একটা ক্যাম্পেইন চালাইতে হবে। তাহলে আপনি 3 তারিখ, 5 তারিখ থেকে সাত সাত দিন পরবর্তীতে হয় হচ্ছে আপনার 12 তারিখ। আপনি 12 তারিখ পর্যন্ত রিপোর্টিং এর জন্য, 12 তারিখ না, 12 তারিখে আপনার অ্যাড ক্যাম্পেইন শেষ হলে 13 তারিখ পর্যন্ত আপনি একটা সময় নেন যে 13 তারিখে আপনি রিপোর্টিং ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। তাহলে আপনি যদি 3টা কাজকে 3 ভাবে ভাগ করে নেন, আপনার কাজ করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে না? হ্যাঁ অবশ্যই। এতক্ষণ আমি কি বলছি মানে বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন। আচ্ছা, জি আপু। তো আপনি যখন ছোট ছোট ভাগে যখন আপনার কাজটাকে আপনি গুছিয়ে নেবেন, তখন দেখবেন যে আপনার কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট বলেন বা ক্লায়েন্ট কমিউনিকেশন বলেন, সবকিছুতে, বা পাশাপাশি হচ্ছে আপনি আপনার কি বলে, আপনি আপনার পার্সোনাল লাইফেও তো অনেক কাজ থাকে, ওইগুলোকেও অনেক সুন্দরভাবে ম্যানেজ করতে পারতেছেন। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে কি বলে, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনি এত কাজ কিভাবে করেন? এটা আমার কাছে মনে হয় যে এটা আপনাদের মনেও একটা প্রশ্ন, যে আমি এত কিছু কিভাবে সামাল দিতেছি, বা ফ্যামিলি, দেন হচ্ছে প্রজেক্টস, ক্লায়েন্টস, এগুলো আমি কিভাবে এত কিছু সামাল দিতেছি। আমার মানে কাজের ধরনটাই এটা। আমি আমার কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নেই, এন্ড হচ্ছে আমি আমার ডেইলি লাইফের সাথে ওইগুলোকে কম্পেয়ার করি যে কোন কাজটা কখন করলে আমার জন্য বেস্ট একটা আউটপুট আসবে, বা বেস্ট একটা আউটপুট আমি দিতে পারবো। এটা হচ্ছে আমার সিক্রেট, যে আমি কাজগুলোকে ভাগ করে নিই। যদিও আমি মার্কেট প্লেসে কাজ করি না, তারপর মার্কেট প্লেসের তো কি খুঁটিনাটি আমি জানি আর কি। আচ্ছা, তারপর 3 নম্বরে কি আসে? আন্ডার প্রমিস ওভার ডেলিভার। যদি আমি এক্সাম্পল দিই, ইফ দ্য প্রজেক্ট টেক্স 3 days, say 4 days to be safe, deliver earlier creates positive surprise। আচ্ছা, এখানে ব্যাপারটা কি হয়, যেমন ধরেন আপনি জানেন আপনি একটা প্রজেক্ট অলমোস্ট 3 দিনে কমপ্লিট করতে পারবেন, বা 2 দিনেই কমপ্লিট করতে পারবেন। কিন্তু আপনি ক্লায়েন্টকে কোনোদিন 3 দিনের কথা বলবেন না, বা 1 দিনের কথা বলবেন না। আপনি অলওয়েজ ক্লায়েন্টকে 1 থেকে 2 দিন, 24 থেকে 48 ঘন্টা সময় বাড়ায় নেবেন। কারণ আপনার একটা ডেইলি লাইফ আছে না, আপনার একটা পার্সোনাল লাইফ আছে, আপনার একটা ডেইলি লাইফ আছে। এই ডেইলি লাইফে আপনাকে কিন্তু অনেক কিছু করতে হয়। এখন ধরেন হুট করে আপনার একজন অসুস্থ হয়ে যাইতে পারে, পারে কি পারে না? আপনার হুট করে একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে, আপনার হুট করে কিছু না কিছু হইতে পারে, তখন আপনার কি হবে? আপনি কিন্তু ওই আপনার কমিটমেন্টটা ব্রেক করে ফেললেন। আপনার ক্লায়েন্ট কিন্তু এটা বুঝতে যাবে না যে আপনার সাথে কি হয়েছে। ঠিক সেম ভাবে আমার ক্লায়েন্ট কিন্তু আমার সাথে বুঝতে যায় না যে আমার আমার জ্বর আসছে না, আমি হসপিটালে ভর্তি হয়েছি না, আমার কি হয়েছে, এটা কিন্তু ক্লায়েন্ট আমার থেকে জানতে চায় না বা বুঝতে চায় না, ক্লায়েন্ট এটা আপনার থেকে জানতে চাইবেও না। তাহলে অলওয়েজ আপনার কি উচিত হবে না যে আমি একটা সেফ জোনে থাকি, বা একটা সেফ সাইডে আমি থাকি? সেই প্রেক্ষিতে আপনি অলওয়েজ আপনার প্রজেক্টের যে ডেডলাইন থাকবে তার থেকে 24 থেকে 48 ঘন্টা আপনি বাড়ায় বলবেন, শুধুমাত্র এই ধরনের প্রবলেম গুলো বা এই ধরনের ইয়েগুলো স্কিপ করার জন্য, এই ধরনের প্রবলেম গুলো থেকে মানে রিলিফ পাওয়ার জন্য, যে হুট করে আমার একটা সমস্যা হলেও আমার কাছে এক্সট্রা 24 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা সময় থাকতেছে। ওই ওই 10-12 ঘন্টা যদি আমি মানে ইচ্ছা মতো খাটি, আমি হচ্ছে কি কাজ করে ক্লায়েন্টকে সাবমিট করতে পারবো। হুম এখন ধরেন আল্লাহ রহমত আপনার কোনো প্রবলেম হইলো না, বা আপনার কোনো ইয়ে হলো না, তখন আপনি কি করবেন? আপনার প্রজেক্টটা আপনি ক্লায়েন্টকে আর্লি সাবমিট দিয়ে দিবেন। এখন সময়ের আগে যখন আপনি একটা ক্লায়েন্টকে, এটা আমিও মানে রিয়েল এক্সাম্পল পাইছি, সময়ের আগে আপনি যখন একটা ক্লায়েন্টকে তার প্রজেক্ট ডেলিভারি দেন, ক্লায়েন্টের আপনার প্রতি একটা পজিটিভ ভাইব তৈরি হয়, যে হ্যাঁ ও ওর কথাটা রাখছে, ও সময়টা মেনটেন করছে, ও সবকিছু করতেছে। তাহলে এখন আপনার আপনার ধরেন যে আপনি একটা কাজ সাবমিট করে দিয়ে আপনি ক্লায়েন্টের থেকে একটা ট্রাস্ট পাইছেন, আপনি কিন্তু ক্লায়েন্টের সাথে একটু কথা বলার স্পেস পাবেন, বা একটু কথা বলার সুযোগ পাবেন। যেমন ধরেন ক্লায়েন্টকে হচ্ছে আপনি বলবেন যে মানে বলতে পারবেন যে দেখো, আমি তো সব সময় চেষ্টা করি যে টাইমলি কাজ ইয়ে করার, যদি কখনো এরকম মানে প্রবলেম হয়ে যায় যে আসলে আমি
প্রজেক্ট সাবমিট করতে পারি নাই, বা আমার হচ্ছে একটু ডিলে হচ্ছে, কাইন্ডলি তুমি কনসিডার করতে পারো, বা হচ্ছে আমার প্রবলেম, মানে আপনি যখন আলটিমেটলি আপনি যখন একটা ট্রাস্ট ক্লায়েন্টের থেকে নিয়ে নিতে পারবেন, তখন ক্লায়েন্ট আপনার সমস্যাগুলো ক্লায়েন্ট দেখবে, বা আপনিও ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে আপনার প্রবলেম গুলোর জন্য এক্সট্রা একটু টাইম বা সময় এই জিনিসগুলো আপনি নিতে পারবেন। হ্যাঁ, যে মূল বিষয় হচ্ছে এটাই যে আপনি সেফ সাইডে থাকার জন্য সবসময় প্রজেক্টের ডেডলাইন থেকে 24 থেকে 48 ঘন্টা বাড়িয়ে নেবেন, এন্ড হচ্ছে আপনি সবকিছু ঠিকঠাক, প্রজেক্ট কমপ্লিট ইচ এন্ড এভরিথিং, আপনি প্রজেক্টটাকে যদি আর্লি পারেন আর্লি সাবমিট করে দিবেন। এতে করে ক্লায়েন্ট আপনার প্রতি একটু মানে কমফোর্টেবল হবে, ট্রাস্ট বিল্ড করবে, বা ইয়েটা হবে। হুম। দেন হচ্ছে কমিটমেন্ট এন্ড কনসিস্টেন্সি। এটা কি? সে ইয়েস অনলি হোয়েন ইউ ক্যান ট্রুলি ডেলিভার, কমিউনিকেট আর্লি ইফ ইউ ফেস আনএক্সপেক্টেড ডিলেস। এটা আমি বলেই দিছি আগে, যে ধরেন সে ইয়েস অনলি হোয়েন ইউ ক্যান ট্রুলি ডেলিভার, মানে হলো আপনি তখনই আপনার ক্লায়েন্টকে হ্যাঁ বলবেন যখন আপনি একটা প্রজেক্ট, আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে পারবেন যে আপনি এই কাজটা ক্লায়েন্টকে ডেলিভারি করতে বলবেন। এখন আমাদের সেশন শুরু হওয়ার অনেক আগে আমি বলছি যে তোমাদেরকে আমি কোনো স্কিল শিখাবো না, তোমাদেরকে আমি যেটা শিখাবো সেটা হলো স্কিল শেখার পরে কোন জিনিসগুলো তোমার মধ্যে থাকা উচিত, যাতে করে তুমি একটা ক্লায়েন্টের কাজ বা সবকিছু ইয়ে করতে পারো। আর আমি এটাও বলে দিছি, তুমি তখনই আমার আমার ওয়েবসাইটে জায়গা পাবা, তুমি তখনই আমার আমার টিমে জায়গা পাবা যখন তুমি এনাফ স্কিলড হবা তোমার কাজে, এবং বাকি যেই ম্যানার্স গুলা জানতে হবে, ওই ম্যানার্স গুলা আমি তোমাকে এই সেশন গুলোর মধ্যে মধ্যে ট্রেনিং দিয়ে নিব, এন্ড তারপরে তুমি আমার কাছে এক্সাম দিবা। এক্সামে তুমি পাশ করলে তুমি হচ্ছে মানে পরবর্তী স্টেপ গুলাতে যেতে থাকবা, আর যদি তুমি এ না করো তাহলে তুমি যেতে পারবা না। তো এখানে এই লাইনটার সাথে আমি যে আপনাদেরকে প্রথম থেকে কথাগুলো বলছি, এই কথাগুলো কি আপনার ইয়ে না, রেলিভেন্ট না? হ্যাঁ, রিলেভেন্ট। যে আপনি যদি স্কিলড না হন আপনি আমার গ্রুপে আসার চিন্তাও করবেন না। এন্ড আপনি এখানে ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, ক্লায়েন্ট একটা প্রজেক্ট আপনাকে দিল, ওই প্রজেক্টের জন্য আপনি এনাফ ক্যাপেবল না, বা আপনি এনাফ, আপনি মানে স্কিলড না, আপনি পারবেন না ক্লায়েন্ট কি করতে, সেই ক্ষেত্রে আপনি যদি ইয়েস বলেন, ক্লায়েন্ট কিন্তু আপনার জীবনও ইয়ে করবে না। এখন প্রজেক্ট দেওয়ার পরে যদি আপনি প্রজেক্ট সাবমিট করতে না পারেন, আলটিমেট ক্ষতিটা আপনারই হবে, ক্লায়েন্টের কিন্তু হবে না। কাজেই এনাফ স্কিলড না হয়ে ক্লায়েন্টকে কখনো ইয়েস বলা যাবে না, এটা হচ্ছে ভেরি মাচ রং একটা ডিসিশন, বা ভেরি মাচ রং একটা কাজ। দেন হচ্ছে কমিউনিকেট আর্লি ইফ ইউ ফেস আনএক্সপেক্টেড ডিলেস। আপনি আপনার ধরেন ওই যে আমি প্রথমেই বলছি যে আপনার একটা নেগেটিভ একটা প্রবলেম হতেই পারে, আপনি একটা প্রবলেমের ফেস করতেই পারেন, বা একটা ইয়ে হতে একটা আনএক্সপেক্টেড ঘটনা দুর্ঘটনা ঘটতেই পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি সাথে সাথে আপনার ওইটা ফাইবার হোক আপওয়ার্ক হোক, আপনি সাথে সাথে আপনার ক্লায়েন্টকে মেসেজ করবেন বা জানাবেন। আপনার যদি তার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আপনি যদি ইমেইলে কানেক্টেড থাকেন আপনি ওকে ইমেইল করবেন যে দেখো আমার এই সমস্যাটা হয়ে গেছে, এখন আমি আমার হয়তো বা দেরি হতে পারে, বা এটা হইতে পারে, প্রবলেমটা হইতে পারে। যখন আপনি ক্লায়েন্টকে আগে ভাগে জানাবেন যে দেখো আমি এই প্রবলেমটার মধ্যে পড়ে গেছি, আমার হয়তো বা একটু সময় লাগতে পারে বা একটু ইয়ে হতে পারে, সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আপনাকে ওই জিনিসটা কনসিডার করবে। মানে ক্লায়েন্ট বলতে যে আসলে এত মানে রুড বা খারাপ তা কিন্তু না, ক্লায়েন্ট কিন্তু কনসিডার করে যদি আপনি তাকে পোলাইটলি বুঝাতে পারেন, সে দেশি হোক আর বিদেশি হোক। দেশিগুলো একটু খারাপ, বাট বিদেশিগুলো এত ইয়ে করে না। হ্যাঁ, তো এই কমিটমেন্ট এন্ড কনসিস্টেন্সির এটা মানে মেইন আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা তখনই একটা প্রজেক্ট নিব যখন আমরা জানি যে আমরা এনাফ স্কিল প্রজেক্টটা কমপ্লিট করার জন্য, এই প্রজেক্টটাকে আমরা কমপ্লিট করতে পারবো। হুম। আচ্ছা, আর হচ্ছে কমিউনিকেট আর্লি ইফ ইউ ফেস আনএক্সপেক্টেড ডিলেস, মানে হলো আপনি সাথে সাথে আপনার মানে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবেন যদি আপনি কোনো আনএক্সপেক্টেড ঘটনার মধ্যে পড়ে যান। এরকম আমার অনেক হয়েছে, আমি অসুস্থ, আমি ক্লায়েন্টকে জানাইছি। আমি যখন এজেন্সিতে কাজ করি, এজেন্সি কিন্তু ম্যাক্সিমাম এজেন্সি বাংলাদেশে খারাপ হয়, তো ওদেরকে যখন আমি বলছি যে ভাইয়া আমি তো হসপিটালে ভর্তি, আমি তো কাজ করতে পারতেছি না, আমি কি করব, আমার টাকা লাগবে, যখন আমি ক্লায়েন্টকে বলছি তখন সে কি করলো, মানে ক্লায়েন্ট হচ্ছে আমাকে জাস্ট একটা ভিডিও কল দিল। এখন ক্লায়েন্টের সাথে আমার অলওয়েজ ভিডিও কলে কথা হয়, বা হচ্ছে এজেন্সির, কারণ হচ্ছে আমি যেহেতু রিমোটলি জব করি, ক্লায়েন্ট মানে এজেন্সির যারা যারা আছে ওদের সাথে আমি অলওয়েজ কানেক্টেড থাকি। তো ক্লায়েন্ট হচ্ছে আমাকে জাস্ট একটা ভিডিও কল দিল।
এখন ওর কিন্তু জানার অধিকার আছে আপনি সত্যি বলতেছেন না মিথ্যা বলতেছেন। দেশি হোক বিদেশি হোক, ক্লায়েন্টের জানার অধিকার আছে, কারণ ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে। সে আপনাকে যা যা রিকোয়ারমেন্টস দিবে আপনাকে ওটা ফুলফিল করতে হবে। ক্লায়েন্ট এজেন্সি আমাকে একটা ভিডিও কল দিছে, এজেন্সির যে সিইও উনি আমাকে ভিডিও কল দিছে, কি অবস্থা? ভাই আমার এই অবস্থা, আমি এই পরিস্থিতিতে আছি। উনি কি করলো, আমাকে সুন্দর মতো আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিছে, এন্ড সে আমাকে বললো যে ইউ শুড টেক রেস্ট, এন্ড হচ্ছে তুমি সুস্থ হয়ে তারপরে তুমি কাজে ফিরো। হুম, আপনি যখন আপনার ক্লায়েন্টকে জানাবেন আপনার সমস্যার কথা, সে কিন্তু কনসিডার করবে, আর এটা একটা গুড হ্যাবিট বা গুড প্র্যাকটিস আপনি বলতে পারেন। দেন হচ্ছে টাইম জোনস এন্ড স্কেডিউলিং। এটা কি? অলওয়েজ চেক দ্য ক্লায়েন্টস টাইম জোন। আপওয়ার্ক ফাইবার অটো শোজ ইট। ইউজ টুলস লাইক ওয়ার্ল্ড টাইম বাডি টু স্কেডিউল মিটিংস। আপনার ধরেন আপনি একটা জায়গায় থাকেন, আপনার ক্লায়েন্ট একটা জায়গায় থাকে, তো হচ্ছে আপনার এখানে সময়ের একটা ব্যাপার আছে না? যেমন ধরেন আমার এখানে এখন রাত্রে 12:30 বাজে, আমেরিকাতে এখন বিকাল 3টা বাজে বা হচ্ছে দুপুর 2টা বাজে। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার একটা কথা বলার, মানে এখন আপনি জেগে আছেন, আপনার ক্লায়েন্ট ঘুমাচ্ছে, হতেই পারে। হুম, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, টাইম জোনটা অলওয়েজ চেকের মধ্যে রাখতে হবে যে আপনার ক্লায়েন্টে, মানে ধরেন আপনি একটা প্রজেক্ট নিলেন, প্রজেক্ট নেওয়ার পরে ওইটা হচ্ছে বাংলাদেশি সময় 10 তারিখ সকাল 10টা, ওই সেম সময়টা কিন্তু ক্লায়েন্টের বেলায় 9 তারিখ সকাল 10টা হয়ে যাবে, বা 9 তারিখ বিকাল 3টা হয়ে যাবে। যেমন বাংলাদেশে এখন কয়টা বাজে? 8 তারিখ 12:20 AM। আমেরিকাতে কিন্তু এখন আপনার 9 তারিখ, কি বলে, 8 তারিখ বিকাল 3টা। বুঝতে পারছেন? আপনার থেকে কিন্তু সময়টা, তাহলে আপনি যখন প্রজেক্টের টাইমটা ম্যানেজমেন্ট করবেন, তখন কিন্তু আপনাকে এটাও দেখে নিতে হবে যে আপনার এখানে 10 তারিখ মানে ক্লায়েন্টের ওখানে কয় তারিখ। বুঝতে পারছেন? এখন আপনি যদি ক্লায়েন্টের ওটা ধরে রাখেন যে আমার এখানে 10 তারিখ মানে ক্লায়েন্টের ওখানেও 10 তারিখ, এটা কিন্তু কোনোদিন হবে না। এই জন্য আপনাকে অলওয়েজ টাইম চেকিং এর উপর থাকতে হবে। আপওয়ার্ক ফাইবার একটা সুযোগ দিছে, সেটা হলো যে ওরা ক্লায়েন্টের সময়টা অটো দেখায় যে ক্লায়েন্টের ওখানে কয়টা বাজে, বা ওইখানে টাইমটা এখন কি, এখন ধরেন আপনার আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট, বা আপনি তাকে লিঙ্কডইন থেকে হায়ার করলেন, মানে লিঙ্কডইন থেকে সে আপনাকে হায়ার করলো, বা হচ্ছে আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে কোনো না কোনো ভাবে আপনাকে হায়ার করলো, তখন তো আপনি আপওয়ার্ক ফাইবারের এই সুযোগটা নিতে পারছেন না। তখন আপনি কি করবেন, ওয়ার্ল্ড ক্লক যেটা আছে সেটা ইউজ করবেন। কারণ আপনার বাসায় ঘড়ি আছে, আপনি টাইম দেখতে পারতেছেন, এন্ড হচ্ছে আপনার ধরেন যে কি বলে, আপনার ফোনে বা আপনার ল্যাপটপে বিশ্ব বিশ্ব মানে পুরো ওয়ার্ল্ডের একটা ইয়েটা আছে, ওইটা হচ্ছে কি আপনি আপনার ফোনে দেখতে পারলেন, সো দ্যাট আপনি দুইটা টাইমের সাথেই একসাথে আপনি তালে তাল মিলাইলেন, বা দুইটা টাইমের সাথেই আপনি আপডেটেড থাকলেন। বুঝতে পারছেন আমার কথা? সো এটা হচ্ছে কি আপনার মানে ফুল এতক্ষণ আমি যা কিছু বলছি, হ্যাঁ, একদম টাইম ম্যানেজমেন্ট, কমিটমেন্ট, এক্সেলেন্সের মধ্যে যা যা কিছু আমি বলছি, মানে পুরোটা জিনিস ক্লিয়ার? কথা বলেন। হচ্ছে কিন্তু মোটামুটি জি ক্লিয়ার। জি ক্লিয়ার। জি আপু ক্লিয়ার। মেইন কথা হচ্ছে আমরা প্রজেক্ট নিব, আমরা ক্লায়েন্ট দিয়ে করব। যেমন ধরেন আমি যদি একজনকে হায়ার করি, আপনারা অনেকে অমিত দাকে চিনেন, অমিত দাকে আমি এমনও প্যারা দিছি, সকাল 5টা বাজে আমি মেসেজ দিছি, উনি মেসেজ সিন করে নাই। আমি বলছি, উনি মেসেজ সিন করে, ওনাকে আমি কল দিছি, হ্যাঁ আপু কি হয়েছে, আমার এটা সকাল 8টার মধ্যে আমার কনভার্সন এপিআই এটা করা থাকতে হবে। একদম রিয়েলিয়া, একদম মানে কয়দিন আগের ঘটনা, যে আপনাকে এই সকাল এখন 5টা বাজে, সকাল 8টার মধ্যে আমি কনভার্সন এপিআই দেখতে চাই, এই সাইটটা ফুললি কমপ্লিট হয়ে গেছে। সে বললো ওকে আপু। তো আমি যে তাকে 3 ঘন্টা সময় বেঁধে দিছি, সে যদি স্কিলড না হইতো বা তার নিজের প্রতি যদি কমিটমেন্ট, মানে নিজের প্রতি যদি কনফিডেন্স না থাকতো যে সে এই টাইমের মধ্যেই প্রজেক্টটা কমপ্লিট করতে পারবে, তাহলে কি সে কখনো ইয়েস বলতো? এন্ড দ্য থিং ইজ দ্যাট সে আমাকে 7:30, 7:45 সে আমাকে প্রজেক্ট সাবমিট করছে, একদম পিক্সেল সেটআপ থেকে ফুল ফুল কনভার্সন এপিআই। 7:45 না 7:50 সে আমাকে সাবমিট করছে, 8টাও বাজে নাই। সে কিন্তু নিজের প্রতি এনাফ কনফিডেন্স, টাইম, কমিটমেন্ট, স্কিল, এই প্রত্যেকটা জিনিস সে তার নিজের মধ্যে নিয়ে তারপরেই কিন্তু সে আমাকে ইয়েস বলছে, এন্ড সে কাজটা কমপ্লিট করে দিছে।
জিসানা। তো মোরাল অফ দ্য স্টোরি হলো, আপনি যত স্কিল হন, আপনি যত মানে যত যা কিছু, আপনি দুনিয়ার যত বড় কুতুবই হন, আপনি যদি টাইম ম্যানেজমেন্ট করতে না জানেন, আপনি কোনো দিন ক্লায়েন্টের থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন না। এই যে আমি টোটাল জিনিসটা বুঝাইলাম, এই টোটাল জিনিসটা আপনাকে, আপনি যদি নিজের মধ্যে না নিয়ে আসতে পারেন, আপনি কখনো ফ্রিল্যান্সিং এ ভালো করতে পারবেন না, বা আপনি হচ্ছে কি একসাথে অনেকগুলো প্রজেক্ট আপনি কখনো সাবমিট করতে পারবেন না। বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার। জি আপু আচ্ছা ক্লিয়ার। এখন, আচ্ছা আমি এখন আমার স্ক্রিন শেয়ার অফ করে দিব। স্ক্রিন শেয়ার অফ করে দিয়ে হচ্ছে কি বলে, ওইখানে প্রশ্ন করা যাবে? 1 মিনিট। প্রশ্ন করা যাবে, বলেন। তা ওই আন্ডার প্রমিস ওভার ডেলিভারি যেটা ইয়ে ছিল, ওই সেকশনে দেখতে পাচ্ছি ইফ দ্য প্রজেক্ট টেক্স 3 days সে 4 days টু বি সেফ। এটা কি ক্লায়েন্ট যদি এরকম বলি আমরা যে উনি ওখানে লিখে দিছে যে প্রজেক্ট ডিউরেশন হচ্ছে 3 days, আমি যদি বলি যে এটা 4 দিন লাগবে, এটা আহ, এটা মানে ওই ক্লায়েন্ট এটাতে কোনো সমস্যা হবে কিনা এটা? আচ্ছা, এটা এই লাইনটার মোরাল কি ছিল? মোরাল ছিল এটাই যে ইফ দ্য প্রজেক্ট টেক্স 3 days, আপনি জানেন যে 3 দিনের মধ্যেই প্রজেক্ট কমপ্লিট করা পসিবল, আপনার কাছে কিন্তু একটা সুযোগ থাকে বলার যে আচ্ছা প্রজেক্টে 3 দিন লাগবে, এখন প্রজেক্টে কমপ্লিকেশন আসতে পারে, তাই না? প্রজেক্টে ধরেন যে আপনার একটা এরর ধরতে পারে, বা ধরেন আমি একটা প্রবলেমে পড়ছিলাম যে স্টেপে আমি হচ্ছে গিয়ে ইমেল ভেরিফিকেশন করতে পারতেছিলাম না, ওইটার জন্য আমাকে একদিন ওয়েট করতে হয়েছে। তো আপনি ক্লায়েন্টকে এভাবে করে বুঝাবেন যে অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা প্রজেক্টের ক্ষেত্রে হতে পারে, হতে পারে কোনো সার্ভার ইস্যু, হতে পারে কোনো এটা, যে কোনো কমপ্লিকেশনস আসতেই পারে, সেক্ষেত্রে তুমি কি আমাকে 3 দিনের জায়গায় 4 দিন সময় দিতে পারবে? একটা পোলাইটনেস রাখতে হবে যে দেখো, এটা হচ্ছে একটা টেকনিক্যাল কাজ বা একটা টেকনিক্যাল ইস্যু, এখানে একটা সার্ভারের প্রবলেম হতেই পারে, সার্ভার ইস্যু হতেই পারে, আমি জানি 3 দিনে প্রজেক্টটা কমপ্লিট হবে, এখন তুমি কি আমাকে এটাকে 4 দিন সময় দিতে পারো, বা 24 ঘন্টা সময় কি বাড়িয়ে দিতে পারো, যাতে আমি একদম স্মুথলি কাজটাকে করতে পারি? আপনি যখন ক্লায়েন্টকে পোলাইট ভাবে অ্যাপ্রোচ করবেন, ক্লায়েন্ট তো আপনার কথা শুনতে বাধ্য হবে, সেও বুঝবে যে আচ্ছা আমার প্রজেক্ট যাতে ওয়ান টাইম, সে আপনাকে টাকা দিবে, বারবার টাকা দিবে না একটা কাজের জন্য, সে সে ভাববে যে আচ্ছা আমি কি হচ্ছে, আমার কাজটা যেহেতু হবেই 24 ঘন্টা সময় নিয়ে ঠিকভাবেই হোক, কিন্তু সেটার জন্য আপনাকে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে জানতে হবে, ক্লায়েন্টকে বুঝাইতে হইতে হবে যে আমার কেন আমি তোমার থেকে 3 দিনের জায়গায় 4 দিন সময় নিচ্ছি, যাতে তোমার প্রজেক্টটা স্মুথ ডেলিভারি হয়। ক্লিয়ার? ক্লিয়ার। আর কেউ? আর কারো কোনো প্রশ্ন কিছু নাই? হ্যাঁ, আপু এখানে আমার আরেকটা প্রশ্ন ছিল। জি বলেন। এটা হচ্ছে এই সবার শেষে টাইম জোন এন্ড শিডিউলিং যেটা, হুম ওখানে অলওয়েজ চেক দ্য ক্লায়েন্টস টাইম জোন। আপনার আমি ধরে নিলাম একজন আফ্রিকান, তানজানিয়া বা নাইজেরিয়ান একজন ক্লায়েন্ট যার কাজ হুম আমি করছি। তো ওনার ওখানে আপনি যেমন একটা বললেন যে আমার এখানে যদি 8 তারিখ হয়, ওনার ওখানে ওটা 9 তারিখ হতে পারে অথবা 7 তারিখ হতে পারে। হুম এই জিনিসটাই আমি জাস্ট চেক করব যে মানে আহ, একটা প্রজেক্ট সাবমিশনের আগে একদিন আগে বা 2 দিন আগে যে ডেলিভারি টাইমটা, সেটা এইটাই হুম সেটাই মেলাবো, তাই তো? হুম আপনি রিয়েল টাইম অনুযায়ী টাইমিংটা করবেন। আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে কনভারসেশন করবেন, আপনি গুগলে যাবেন, গিয়ে জাস্ট সিম্পলি সার্চ করবেন যে কি বলে, সিম্পলি সার্চ করবেন হচ্ছে কি আপনার কি বলে, কি জানো, সার্চ করবেন যে হচ্ছে ওই দেশের টাইম জোন, যেমন ধরেন আফ্রিকান টাইম জোন নাও, এটা লিখলে কিন্তু আফ্রিকার টাইমটা আপনার কাছে চলে আসবে। বা আপনি এখন থেকে একটা মেনটেন করতে পারেন যে ওয়ার্ল্ড ক্লক নামে অ্যাপসই পাওয়া যায়, বা ওয়ার্ল্ড ক্লক হচ্ছে কি আপনার ফোনের সেটিংসেই আছে, আপনি ওটা এনাবল করে দিতে পারেন। দিতে পারলে কি হবে, আপনি এখন থেকেই মানে বৈশ্বিক যে সময়টা, ওটার সাথে কিন্তু আপনি আপডেট থাকতে পারবেন এখন থেকে, এটা একটা গুড প্র্যাকটিস হতে পারে।
তখন জাস্ট আপনার যে ক্লায়েন্টের সাথে, যেই দেশের ক্লায়েন্টের সাথে মিটিং, আপনি শুধু সেই দেশের টাইমটা জাস্ট একটা ক্রস চেক করে নেবেন ওই ইয়ে থেকে, সেটিংস থেকে, বা আপনার ওইটা আপনার ওয়ালপেপারই ওইটা দেখা যাবে, ওয়াল টাইমটা বৈশ্বিক সময়। বুঝতে পারছি। আর কারো কোনো কথা, প্রশ্ন? কারো কোনো কথা, প্রশ্ন? এই যে এইচপি, এইচপি নাম দেওয়া, এটা কে? এইচপি আনমিউট করেন তো। হ্যাঁ আপু, আমি আসলে নামটা দিতে পারতেছি না। কথা মানে আমি বলতেছেন তখন কি আসছে হামিদ। নামটা আপনার জুম অ্যাপস এর সেটিংস থেকে ঠিক করবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বাট আমার একটু দেখতে হবে, আমি পারি না ভালো। পারি না ভালো বললে হবে না, আপনাকে টুলস ইউজিং জানতে হবে। টুলস ইউজ না জানলে আপনি হচ্ছে কখনো মানে ইয়ে করতে পারবেন না, বুঝতে পারছেন? টুলস ইউজিং জানতে হবে, টুলস প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি সবকিছু মেনটেন করতে হবে। আচ্ছা, এখন আপনারা কি বুঝলেন আজকের সেশনটা থেকে? সেশন শেষ, এখন জাস্ট হোমওয়ার্ক পার্টটা বাকি আছে। কেউ একজন আমাকে বলেন তো কি বুঝছেন, টোটাল মোরাল অফ দ্য স্টোরি পুরোটা মিলাই। একটা প্রজেক্ট। টোটাল জি, আসসালামু আলাইকুম মেন্টর। জি, ওয়ালাইকুম আসসালাম। একটা প্রজেক্ট নেওয়ার পর এটা কিভাবে পজিটিভলি সুন্দর মতে ডেলিভারি করতে হলে কোন কোন প্রসেস এবং কোন কোন প্রক্রিয়া অবলম্বন করা দরকার, কোন পথ অবলম্বন করলে প্রজেক্টটি সঠিকভাবে ডেলিভারি দেওয়া যাবে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না, এটা আপনি আজকে খুব দারুণ করে বুঝতেছেন। আমরা কাজ করেছি বাস্তব জীবনে অনেকগুলা, যেগুলা করেছি আমরা বিভিন্ন কারণে, বিভিন্ন কাজ, এগুলার যে ফর্মুলা যেটা, এটা আপনি আজকে দেখিয়েছেন, হাতে কলমে লিখে যে আমরা করি কাজ, কিন্তু আমাদের কাজটা এভাবে করা দরকার, এভাবে করলে আমাদের পজিটিভ ইম্প্যাক্ট হবে, নেগেটিভটা দূরে থাকবে। অনেক ভালো বুঝিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। ও আপনার এই সেশন থেকে আজকে আমি আমার প্রিভিয়াস ক্লায়েন্টের সাথে করা যতগুলো ভুল আছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে, বা একটা স্মার্টলি একদম শেষ পর্যন্ত মানে কাজ জমা দেওয়ার পর্যন্ত যে ইয়াগুলা দরকার আর কি, যে কাজগুলা করা দরকার ছিল, সেগুলো আসলে খুব মানে এখন একদম ফ্ল্যাশব্যাক হচ্ছে, আমরা যে ভুলগুলো আসলে তখন করেছে। মানে এগুলা কি আপনাদের রিয়েল লাইফের সাথে গেছে না, যারা কাজ বাজ করছেন বা ইয়ে হয়েছে? সব থেকে মজার একদম ব্যাপার কি আপু, একদম যে যখন 1000% গেছে। ক্লায়েন্টের কাজটা আসলে আমরা মানে টাইমের আগে দিতে পারি, তখন নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে আর ক্লায়েন্টের থেকে খুব ভালো একটা ফিডব্যাক পাই। এটা হচ্ছে সব থেকে একটা মজার ব্যাপার। এই স্পেশালি আপু আমার জন্য যেটা ইয়া হয়েছে, যে 2 নম্বর পয়েন্টের যেটা ছিল, সেকেন্ড পয়েন্টটা, ব্রেক টাস্ক ইনটু স্মলার মাইলস্টোনস। তো এই জিনিসটা আসলে আমি অনেক বড় একটা মিস করে গেছি আগের ক্লায়েন্টের সাথে। এই জিনিসটা, এটা আমার মানে অবশ্যই করা দরকার ছিল। আর জি জি, প্রথম যেটা ইউজ টু ডু লিস্ট সাবাপুর আর কথাটা হচ্ছে আমি বুঝি গুগল নাই। ক্যালেন্ডার। সাবাপুর এটা আমি ও বুঝি নাই, কি সেকেন্ড কি? না, আমি মানে প্ল্যানিং এন্ড প্রায়োরিটাইজেশনের যেটা হচ্ছে সেকেন্ড পয়েন্টটা, ব্রেক টাস্ক ইনটু স্মলার মাইলস্টোন। হুম হুম। এইটা আমার অনেক বড় ল্যাকিং ছিল। টিল নাও আমি এখনো এটার ল্যাকিং দিয়ে মাঝে মাঝে। আচ্ছা, সাবাপুর কথা কি আপনারা ক্লিয়ারলি শুনতে পারছেন? জি আপু, উনি ওই হ্যাঁ, যে মোটামুটি সেকেন্ড ক্লিয়ারলি তো শুনতে শুনতে পাচ্ছি। আমার পাচ্ছি। আমার এখানে আমি শুনতে পাই না, আপু যদি আরেকবার বলতেন, আমার এখানে কেন জানি কেটে কেটে আসলো। আচ্ছা, এখন কি ক্লিয়ার আপু? এখন ক্লিয়ার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছি যে প্ল্যানিং এন্ড প্রায়োরিটাইজেশন যে সেকেন্ড পয়েন্টটা ছিল, হুম ওইটার হুম ভিতরে যে আরেকটা যেটা ব্রেক টাস্ক ইনটু স্মলার মাইলস্টোনস, ওইটা হুম। আমার মানে ওইটা হচ্ছে আমি মনে করি যে এটা এটা আসলে অনেক বড় একটা, যতগুলো পয়েন্ট আপনি বলেছেন তার মধ্যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।
এইটার হুম অভাবে আসলে আমরা অনেক ওই যে বেশি প্রেম মানে প্রেম এলোমেলো প্রেমকে হয়ে যায়। বিয়েতে ওই যে প্রেমকে বিয়েতে গড়াইতে হলে আপনার যা যা কিছু করা লাগবে আপনাকে তো স্টেপ বাই স্টেপ, যেমন ধরেন আপনার বাবাকে মানাইতে হবে, আপনার মাকে মানাইতে হবে, আপনার ফ্যামিলিকে মানাইতে হবে, তারপরে আপনার বয়ফ্রেন্ডকে বাসায় আনতে হবে, তারপর ওদের সাথে পরিচয় করাইতে হবে, তারপরে গিয়ে বয়ফ্রেন্ড কি কি কাজ করে ওইটা মানে একটা প্রুফ রাখতে হবে, তাই না? সবকিছু করে হ্যাঁ, তারপরে গিয়ে আপনার বিয়ের পিঁড়িতে বসতে হবে। হ্যাঁ, ক্লায়েন্টের এবং ক্ষেত্রেও এই সেম। জিনিসটা শুধু ক্লায়েন্ট ক্লায়েন্টের কাজ প্রজেক্ট বলেন বা যে কোনো ক্ষেত্রে আমি মনে করি এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটাই অনেকের তো আমি স্টেপ আপনার বাই অ্যারেঞ্জ স্টেপ ম্যারেজ হয়, ধৈর্য ওগুলা কি ধরে হবে? সুন্দর করে। জি জি। অনেকের তো অ্যারেঞ্জ ম্যারেজ হয় ওদের। হ্যাঁ, আপনার তো অ্যারেঞ্জ ম্যারেজের অ্যারেঞ্জ কথা ম্যারেজে চিন্তা তো করে তো অনেক লাভ নাই। প্রসেস আছে। অ্যারেঞ্জ ম্যারেজের প্রসেস নাই, ছেলে আপনার বাসায় আসে, আপনাকে দেখতে আসে বা মেয়ে আপনাকে দেখতে আসে, দেখতে আসার পরে তারা হচ্ছে গিয়ে পছন্দ হইলো কি হইলো না একটা ডিসিশন জানায়, তারপরে আপনার দুইটা ফ্যামিলি থেকে ডিসিশন হয়, দেন হচ্ছে কাবিন নিয়ে মারামারি লাগে, তারপরে হচ্ছে গিয়ে ওই সবকিছু জল্পনা কল্পনা ইয়ে করে বিয়ের একটা দিনক্ষণ ইয়ে হয়ে বিয়েটা হয় টাইমলি। বিয়েটা কিন্তু টাইমলি এক্সাক্ট ডেটেই কিন্তু বিয়ে হয়, ডেটের বাইরে কিন্তু আপনার বিয়ে হয় না। হয় আপনি যে ডেট ফিক্সড করছেন আপনি কিন্তু সেদিনেই বিয়ে করছেন। ক্লায়েন্ট প্রজেক্টের ক্ষেত্রেও সেম, ক্লায়েন্ট যেদিন টাইম দিবে আপনি ক্লায়েন্টের যেদিন টাইম দিবেন, দুইজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যেদিন টাইমটা আসবে আপনি ওই টাইমেই ক্লায়েন্টকে বিয়ে করবেন, মানে প্রজেক্ট সাবমিট করবেন। একদম বাস্তব উদাহরণ। এরপরে যদি কেউ বলে বুঝি নাই, তারপর এর আপু চেয়ে মনে করেন যে ইয়া আর নাই। বুঝতে পারছেন? তারপর আপু আরেকটা পয়েন্ট যেটা 4 নম্বর পয়েন্টে, কমিটমেন্ট এন্ড কনসিস্টেন্সি। Say yes only when you can truly deliver. Communicate early if you face unexpected delay. এই দুইটার জন্য আমি একটা ক্লায়েন্টের কাছে অনেক বেশি ধরা খাইছিলাম একবার। আমি না আসলে মানে আমার হচ্ছে কি বলে একটা ফ্রেন্ড আছে যার কাছে হচ্ছে আমি ব্যাকআপ হিসেবে ইয়া রাখি আর কি, যে যদি বাই চান্স কখনো আমার এখানে ইলেকট্রিসিটি প্রবলেম হয় বা কিছু হয় যাতে তুমি ওইখান থেকে ব্যাকআপটা দিতে পারো। তো যেটা হয়েছে আর কি, তো তার কারণে এই যে কমিউনিকেট আর্লি ইফ ইউ ফেস আনএক্সপেক্টেড ডিলে, এইটা ওরে বাপ রে বাপ, আমি আসলে ওই তাড়াতাড়ি যে তাকে জানাতে হবে ওই জিনিসটা আসলে মানে ধরা খেয়ে গেছে ওখানে। একদম এন্ডিং পয়েন্টে এসে বা 1 আওয়ার আর 2 আওয়ার্স আর্লি একটা টাইমে এসে যখন তাকে জানলাম তখন পুরো ফায়ার হয়ে গেছে client আমার। সেটাই। তো তারপর আচ্ছা, ক্লায়েন্ট হচ্ছে ব্রিটিশ, ওরে বাপ রে যা গালি দিছে। হ্যাঁ ব্রিটিশরা একটু ইয়ে হয়, ব্রিটিশদের থেকে আপনার ধরেন যে হুম। আমেরিকানরা একটু ভালো হয় আর কি। আচ্ছা, আমাদের হোমওয়ার্ক আজকে কি থাকবে? হোমওয়ার্কটা আমি গ্রুপ অফ করে দিচ্ছি, হ্যাঁ? গ্রুপ অফ করে এটা করতে আপনাদের মোটামুটি সময় লাগবে। আগে গ্রুপটা অফ করি আমি। আপু ডক্স হুম, ফাইলটা কি পাবো? জি। বললাম যে ডক্স থেকে আপনি শেয়ার করেছেন সেটা কি পাবো? জীবনেও না। আগেই ও- বলছি আপনারা নিজেরা করবেন নাকি আমার থেকে নিবেন? ওকে, আপনারা বলছেন নিজেরা করবেন। যাই হোক, যেটা ইয়ে করতেছিলাম সেটা হলো যে আচ্ছা স্ক্রিনটা আরেকবার শেয়ার দিই। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, জি। হোমওয়ার্ক আজকে মোটামুটি বড়। হুম। হোমওয়ার্ক মোটামুটি বড়। আচ্ছা, আপনাদের টাস্ক কি থাকবে? ডেইলি রুটিন ডিজাইন টাস্ক 1, create your ideal freelancer daily schedule, wake up to sleep, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার আইডিয়াল রুটিন হিসেবে আপনি কি ফলো করেন? আচ্ছা, মাস্ট ইনক্লুড ওয়ার্ক আওয়ার্স, লার্নিং আওয়ার্স, ক্লায়েন্ট কমিউনিকেশন এন্ড ব্রেকস। কিপ ইট রিয়েলিস্টিক, নট ওভারলোডেড। আপনার রিয়েল লাইফে আপনি কি করেন সেগুলো আপনি আপনার রিয়েল ইয়েগুলো লিখবেন। এন্ড মাস্ট ইনক্লুড থাকতে হবে ওয়ার্ক আওয়ার্স, আপনি কতক্ষণ কাজ করেন, লার্নিং এর পিছনে কতক্ষণ সময় দেন, ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য আপনি কতক্ষণ সময় দেন, এন্ড কতক্ষণ আপনি ব্রেক নেন। এই 4টা জিনিস আপনি মাস্ট ইনক্লুড করবেন এবং এটা আপনার বাস্তব জীবন থেকে নিয়ে ইয়ে করবেন। বুঝা গেছে? আচ্ছা, দেন হচ্ছে সেকেন্ড হোমওয়ার্ক,
প্রজেক্ট টাইমলাইন প্ল্যানিং অ্যাডস প্রজেক্ট। ধরেন এখানে সব হচ্ছে ম্যাক্সিমাম গুগল অ্যাডস আর ফেসবুক অ্যাডস এর। ধরেন আপনি একটা ক্লায়েন্টের থেকে প্রজেক্ট পাইলেন যে সেট আপ অ্যান্ড রান আ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর আ ক্লায়েন্ট, ডেডলাইন 3 দিন। একটা প্রজেক্ট, একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করার জন্য ক্লায়েন্টের থেকে আপনি সর্বোচ্চ 3 দিন সময় পেলেন শুধু সেট আপ অ্যান্ড রান করা, অপটিমাইজেশন এটা এত কিছু না। তো ব্রেক দ্য প্রজেক্ট ইনটু মাইলস্টোনস, ওই যে শিখাইছি শুরুতে যে আপনার প্রজেক্টকে আপনি কয়েকটা ভাগে ভাগ করেন। যেমন এখানে আপনি মাইলস্টোন হিসেবে দিতে পারেন অডিয়েন্স রিসার্চ, অ্যাড কপি অ্যান্ড ক্রিয়েটিভ প্রিপারেশন অর প্রেপ, ক্যাম্পেইন সেটআপ, মনিটরিং অ্যান্ড ফাইনাল ডেলিভারি। মানে হলো অডিয়েন্স রিসার্চ, ক্যাপশন, ক্রিয়েটিভ রেডি করা, মানে হচ্ছে আপনার কন্টেন্ট রেডি করা, ক্যাম্পেইন সেটআপ করা, মনিটর করা অ্যান্ড ফাইনালি ডেলিভারি হিসেবে ক্যাম্পেইনটাকে রান করে দেওয়া। এটা আপনি মানে কয়েকটা ভাগে ভাগ করে ভাগ করলে আপনি কিভাবে করবেন। এখানে যদি অ্যাডস এর বাইরে ডিফারেন্ট নিশ থাকে, আপনারা হচ্ছে একটা আপনার নিশের উপর একটা টাস্ক আপনি নিবেন এবং ওই টাস্কের উপর আপনি আপনার প্রজেক্টটাকে কয়েকটা মাইলস্টোন বা ভাগে ভাগ করবেন, তারপর ওই হিসেবে এটা করবেন। তারপরে অ্যাসাইন আওয়ার্স এন্ড ডেডলাইনস টু ইচ মাইলস্টোন, মানে এই যে আপনি প্রত্যেকটা 3টা-4টা মাইলস্টোন বানাইলেন, এই 3টা-4টা মাইলস্টোন আপনি ঠিক কোন সময়ের মধ্যে এবং কোন তারিখের মধ্যে কমপ্লিট করবেন এটা মেনশন করবেন। দেন ফরম্যাট অর বুলেট পয়েন্টস, এটা মানে ফরম্যাটটা হচ্ছে টেবল আর বুলেট পয়েন্টস। আপনি এভাবে করে হচ্ছে টেবল করে জিনিসটাকে মানে কাজটাকে আপনি করতে পারেন। হ্যাঁ, মানে হচ্ছে অন্য ডক্সে যাওয়াটা তো আসলে একটু ব্যাপার, যাইতে চাচ্ছি না টু বি অনেস্ট, কারণ ওইখানে আমার অনেক অনেক রিসার্চ, অনেক অনেক ক্লায়েন্টস এর ইয়ে আছে, সো নাম টাম দিয়ে একদম করা। তাহলে আমি আপনাদেরকে গ্রুপে টেবলের একটা আমি দিয়ে রাখবো যে আসলে আপনার এটা কেমন হতে পারে, মানে হোমওয়ার্কের ফরম্যাটটা। প্রত্যেকটা কাজের স্ক্রিনশট নিবেন, স্ক্রিনশট নেওয়ার পরে আপনার ড্রাইভে আপনি নিবেন, আপলোড করবেন। ড্রাইভে আপলোড করার পরে আপনার আপনি আমার এই যে মেলটা দেওয়া আছে, শুধু অ্যাক্সেস সেন্টারে গিয়ে শুধু আমাকে অ্যাক্সেসটা দিবেন, এই মেলটাকে আমাকে অ্যাক্সেস দিবেন। সো দ্যাট হবে কি আপনার হোমওয়ার্কটা আমি পার্সোনালি চেক করতে পারবো এন্ড হচ্ছে আমি দেখতে পারবো যে আসলে কে কে হোমওয়ার্কটা দিছে। ঠিক আছে? অলসো সাবমিট ইউর হোমওয়ার্ক স্ক্রিনশটস অন টিম গ্রোইজ ও ফেসবুক গ্রুপ। প্রত্যেকটা টিম গ্রোইজ ও ফেসবুক গ্রুপে আছে না, আপনার নাম, আপনার হচ্ছে গিয়ে সেশনের নাম, আপনার নাম, এই দুইটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে আপনার ইয়েটা করবেন, কি বলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার দরকার নেই। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দিবেন প্রথম তিনটা শব্দ বা লাস্টে 3টা ওয়ার্ড মানে নাম্বার আপনি দিতে পারেন। যেমন ধরেন 01937 যদি এরকম থাকে তাহলে এটা দিবেন, তারপর হচ্ছে ডট ডট দিয়ে দিবেন। আর হচ্ছে গিয়ে যদি আপনি দেন হচ্ছে আপনার কি বলে যদি লাস্টের ইয়েটা দেন তাহলে প্রথমে ডট 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 দিয়ে লাস্টে যেমন দিতে পারেন 4047 4045, আপনার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটা দিতে পারবেন। নামটা এক্সাক্ট অ্যাকিউরেট থাকবে। তার মানে হলো আপনি যখন আপনার নাম্বারের একটা অংশ আমাকে দিচ্ছেন আর আপনার নামটা ঠিক আছে, তাহলে আমি হোয়াটসঅ্যাপে দেখতে পারবো যে এই লোকটা ঠিকঠাক আছে। যদি দেখে যে গরমিল, সে ওখান থেকেই গেট আউট হবে। বুঝা গেছে আমার কথা? আপনি আপনার হোমওয়ার্কটা গ্রুপে সাবমিট করবেন, ফেসবুক গ্রুপে সাবমিট করবেন, পাশাপাশি আপনার হোমওয়ার্কটা ড্রাইভে আপলোড করে আমার এই মেলটাতে অ্যাক্সেস শেয়ার করবেন। বুঝা গেছে? ক্লিয়ার? গ্রুপের মধ্যে আপু ইয়ার নামটা দিব, তারপর মোবাইল নাম্বারটা 01 নামটা দিবেন, মোবাইল নাম্বারে হয় প্রথম 3টা ডিজিট দিবেন, 01 এর পরে প্রথম 3টা ডিজিট, দেন হচ্ছে আপনার কি বলে শেষের 3টা ডিজিট দিলে মনে হয় ভালো হবে। হয় প্রথম 3টা ডিজিট নাহলে শেষের 3টা ডিজিট। ক্রস চিহ্ন দিয়ে ডট ডট দিয়ে শেষের 3টা। আর হোমওয়ার্কটা দিব, এই তো? জি। আপু ফেসবুক শেয়ারটা একটু কাইন্ডলি বলবেন, এটা কোন গ্রুপে দিব কিংবা কিসে দিব? আমি এটা তো মিস জি জি ফেসবুকের শেয়ার যেটা, এটা এই তাহলে যে কোন গ্রুপটাতে দিতে হবে কিংবা কি সেটা একটু মিস করে আপনি গেছি। আমার ফেসবুক গ্রুপে নাই? ফেসবুক গ্রুপে আপনি আমাদের আছি, ফেসবুক গ্রুপে নাই? হ্যাঁ ফেসবুক টিম গ্রুপে গ্রোইজর আছি। যে ফেসবুক গ্রুপটা আছে, আচ্ছা দাঁড়ান আমি হচ্ছে স্ক্রিনটা একটু শেয়ার অফ করি, স্ক্রিনটা একটু শেয়ার অফ করে আমি আপনাকে দেখাচ্ছি কোথায় দিবেন।
ওটা ওই খাতায় লিখে ছবি তুলে দেওয়া যাবে তো না? খাতায় লিখে না, আপনাকে খাতায় লেখার জন্য কোনো কিছু দেওয়া হয় নাই। আপনি সবকিছু আপনার পিসিতে করবেন, বুঝতে পারছেন? এখানে কোনো খাতায় লেখালেখি নাই, ক্লায়েন্ট আপনার থেকে খাতায় লেখার কিছু দেখবে না। প্রত্যেকটা জিনিস পিসিতে হইতে হবে। আচ্ছা, এই যে এই গ্রুপটাতে দিবেন। ওয়াও, 471 জন হয়ে গেছে। এই গ্রুপটাতে দিবেন, ঠিক আছে? এই গ্রুপটাতে হচ্ছে কি আপনারা স্ক্রিনশটস গুলো আপলোড করবেন, নাম, ফোন নাম্বারের প্রথম 3টা ডিজিট অথবা লাস্টের 3টা ডিজিট আপনি দিবেন, সো দ্যাট আপনাকে আমি আইডেন্টিফাই করতে পারবো। নামটা যাতে ফেসবুক হোয়াটসঅ্যাপের নাম যেন ঠিক থাকে, বারবার বলতেছি নাম ঠিক করবেন। ওইটা লিঙ্কটা ইয়েতে দেন না, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, সরাসরি গ্রুপে যাওয়া যায় মতো। হোয়াটসঅ্যাপ কি অবস্থায় আছে কে জানে, দিয়ে দিচ্ছি আমি। এখন যেটা গেছে এটা হচ্ছে গ্রুপ লিংক। এখন যেটা গেছে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। বোঝা গেছে স্যাররা, ম্যাডামেরা? জি স্যার। জি আপু। এন্ড জি আপু, বুঝতে পারছি। আমার কাছে এক্সেল শিট আছে, যদি দেখি যে কোনো জায়গায় নাই, ওই যে সেদিনের মতো, আমার এত দয়া মায়া নাই, জানেনই তো। আপু, আমি এখানে কিছু কথা অ্যাড করতে চাই গ্রুপের সবার আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা আপনার অ্যাড করার আগে আমি আরেকটা কথা বলি। হোমওয়ার্ক মোটামুটি বড়, তাই না? কয়দিন সময় নিতে চান? এখানে কিন্তু কতক্ষণ প্রশ্নও আছে আপু হোমওয়ার্ক নিয়ে একটা। জি জি জি, বলেন। প্রশ্ন হচ্ছে আপু, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে আপু ডেইলি রুটিন ডিজাইন যেটা, হুম। আমি এখনো অনেক বেশি মেসি, আর অনেক সার্কামস্টেন্সেস এর কারণে এখন আহ এই ক্ষেত্রে কি করতে পারি, মানে আমি কি নিজেকে পলিশ করার চেষ্টা করব নাকি যেটা আছে সেটাই আমি হচ্ছে আপনার হোমওয়ার্কে দিব, যেটা আমার কাছে মনে হচ্ছে না ঠিক হবে? আচ্ছা, আজকে সেশনের মূল উদ্দেশ্যই ছিল আপনি নিজেকে কন্ট্রোলে আনা, নিজেকে ডিসিপ্লিন ওয়েতে আপনাকে নিজেকে প্রেজেন্ট করা। আজকে সেশনের মূল উদ্দেশ্যটা কি এটাই ছিল না? তাহলে আপনার হ্যাঁ উচিত কি হ্যাঁ হ্যাঁ। হবে? আপনার যত হাবিজাবি কাজ আছে ওইগুলোকে খুঁজে বের করা, যে আমার লাইফে, আমার ডেইলি ওয়ার্ক, আমার সংসার, বাচ্চা, ডেইলি ক্লায়েন্টের কাজ বা লার্নিং, এই রান্না খাওয়া এগুলোর বাহিরে এক্সট্রা আজাইরা আমি কি করি, ওইগুলোকে আইডেন্টিফাই করে ঝেড়ে ফেলে দেওয়া। মাস্ট ইনক্লুড 4টা টপিক দেওয়া আছে, ওই 4টা টপিকের উপর আপনি কতক্ষণ কি করতেছেন সেটা ইনক্লুড করা। মেইন ইয়েটা কি এটাই ছিল না? আপু, জি আপু। জি, এখানে কি হচ্ছে আমার এ টু জেড সকাল থেকে আমি কি কি করি সারাদিন সবটা কি এখানে ইনক্লুড করতে হবে, আমার কাজের বাইরে যেগুলো করি আর কি? কাজের বাইরে, কাজের সুবাদে আপনি যতটুকু যা কিছু করেন, আপনার আজাইরা কি করেন সেটা কিন্তু আমি জানতে চাই না। 24 ঘন্টা সময়ের মধ্যে আপনি প্রফেশনালিজম মেনটেনের জন্য কি কি করেন সেটা আপনি মেনশন করবেন। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আপু, আমার একটা কোশ্চেন ছিল। জি, হ্যালো। বলেন। যে আপু, ধরেন 24 ঘন্টা সময়ের মধ্যে যারা জব করি আমরা আমরা তো অনেক সময় অফিসেই থাকি। তো এর ফাঁকে আসলে প্র্যাকটিস তো ওইভাবে করা হয় না, বাসায় এসে করা হয়। তো এটা কিভাবে ইয়ে করতে পারি? আপনার কথা আসেই নাই। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন?
এখন ঠিক আছে। হ্যাঁ, বললাম যে 24 ঘন্টার মধ্যে ধরেন যে যারা জব করি দেখা যায় যে দিনের বেলা অনেক সময় বাইরেই থাকি, মানে অফিসে থাকি। তো প্র্যাকটিস টাইমটা তো আমাদের রাতে করতে হয়, প্র্যাকটিস টাইমটা। তো সেক্ষেত্রে এটা কিভাবে আমরা কি এটা দিতে পারি, অ্যাড করে দিতে পারি? আপনি আপনার ওয়ার্ক ডেইলি আওয়ার্স। লাইফে যা কিছু করেন আপনার ওই 4টা টপিক শুনতে পাচ্ছি না। মিউট হয়ে গিয়েছে। ওয়েট ওয়েট ওয়েট, আপুরে কেউ ডাকতেছে। প্রজেক্ট। আচ্ছা আমি বলছিলাম যে আজকে আমাকে কয়েকবার এরকম মিউট হইতে হবে, হ্যাঁ, কারণ আমি আজকে পরিস্থিতির শিকার। তো মানে মানে ব্যাপারটা হলো যে একটু আগে সেম কথাটাই বললাম, আপনি আপনার কাজের বাইরে ডেইলি লাইফের ইম্পর্টেন্ট কাজের বাইরে আপনি এক্স্যাক্টলি আজাইরা কি করেন ওই জি, বুঝতে পারছি। আর একটা কোশ্চেন ছিল, আপনি মিউট হয়ে গেছেন মনে হয় আবার। মূলত মনে হয় আপু বলতে চাচ্ছেন যে আপনি মানে আপনার কাজের ফ্রিল্যান্সিং কাজের জন্য আপনি কতটুকু অল ওভার কি সময় ব্যয় করছেন সেটা আর কি জানতে চাইছেন। সেটা আপনার লার্নিং হতে পারে, সেটা আপনার ক্লায়েন্টের কাজ হতে পারে, বা আপনি হচ্ছে আদার্স আরো কি কি আপনি কাজের জন্য, যেমন আমি হচ্ছে মাঝে মাঝে ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্লাসগুলো দেখি, ক্লায়েন্ট হান্টিং এর জন্য অনেক সময় অনেক ব্লগ করি, এটা ওইটা করি। তো এগুলা হচ্ছে আর কি অ্যাড হবে এই আপনার ডেইলি রুটিনের ডিজাইনটা, এটা জানতে চাচ্ছি। অন্যান্য আরো কি করি সেটা ম্যাটার না। আচ্ছা আমি সরি বলতে বাধ্য হইতেছি যে আমাকে বারবার আসলে মিউট হতে হচ্ছে, আর আমি পরিস্থিতির শিকার ইটস আজকে। ওকে আপু, আপনাকে বারবার সরি বলতে হবে না, সমস্যা তো হচ্ছে আহ আপনার ডেইলি লাইফে যে বললাম আপনি আজাইরা কি করেন ওইগুলো ইনক্লুড করবেন না, আমি যে 4টা জিনিস দিছি ওই 4টা জিনিস আপনার ইনক্লুড থাকলেই হইলো, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপু। আর কারো কোনো প্রশ্ন, কোনো ইনকোয়ারি, কোনো কিছু? আমার একটা কোশ্চেন ছিল, জি সেটা হচ্ছে যে আপনি যে সেকেন্ড হোমওয়ার্কটা দিছেন সেটা হচ্ছে একটা অ্যাড, কি যে সেট আপ আচ্ছা এন্ড হ্যাঁ, রান এ আপনার প্রশ্ন ফেসবুক। আমি হ্যাঁ, বলছি। এখানে ফেসবুক অ্যাডস দেওয়া, আপনি তো গুগল অ্যাডস এর কাজ করেন নাকি? জি জি, তো গুগল অ্যাডস এর আপনি ক্ষেত্রে এটা ধরেন গুগল আমার, অ্যাডস এর উপর টাস্কটা আপনি গুগল অ্যাডস এর উপর নিয়ে নেন। মানে আমার এখানে কিওয়ার্ড রিসার্চ, অ্যাড কপি সবকিছুই আপনার মানে হ্যাঁ আমি তো বলেই পেজ দিছি যে থেকে দিতে আপনি হবে। এখানে ম্যাক্সিমাম অ্যাডস এর লোক, ফেসবুক অ্যাডস এর লোক, তো আমি ফেসবুক অ্যাডস এর দিছি। আপনি যদি গুগল অ্যাডস এর হন, আপনি গুগল অ্যাডস এর একটা প্রজেক্ট থিঙ্ক করেন, একটা চিন্তা করেন। আপনি এসইও এর লোক হইলে আপনার এসইও তে একটা প্রজেক্টের ক্ষেত্রে কি হয় আপনি ওইটা চিন্তা করে নেন। আপনি ডেভেলপার হইলে একটা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আপনার কি হইতে পারে আপনি সেটা ভেবে নেন। আপনি যদি একটা গ্রাফিক্স ডিজাইনার হন আপনার কি ভাবতে হইতে পারে আপনি গ্রাফিক্স ডিজাইনটা ভাবেন। দেন হচ্ছে অনেক কিছু আছে, এটা তো জাস্ট একটু ব্রেন স্টর্মিং করলেই হয়, এটা তো আমি শুরুতেই বলে দিছি। না না আপু, বুঝতে পারছি। মানে আমি বলতে চাচ্ছি কি, মানে এটা তো একটু সময় লাগবে আর কি, মানে এই একদিনে জন্যই তো আমি হবে না। বলছি যে হোমওয়ার্কটা বড়, মোটামুটি সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা একদিন নিতে চাচ্ছেন না 2 দিন নিতে চাচ্ছেন নাকি 3 দিন নিতে চাচ্ছেন? এটা মিনিমাম ইটস আমার মনে হয় 3 দিন নেওয়া মানে দেওয়া দরকার আর কি, কারণ এটা একটু সময় লাগবে। গুগল অ্যাডস এর এটা তো অনেক সময় লাগবে যাদের তো। লাইভ কাজ না থাকলে তারা কি করবে? আচ্ছা লাইভ কাজ না থাকলে আপনি প্র্যাকটিস করেন না? প্র্যাকটিস করে এই পর্যন্ত আসছেন না? প্র্যাকটিস পারপাস করবেন। এটা বলে গেছে, আপনি ভেবে নেন যে আপনি একটা ক্লায়েন্টের থেকে প্রজেক্ট পাইছেন, তো ওই প্রজেক্টটা কমপ্লিট করতে আপনাকে কয়টা স্টেপ, আপনি কয়টা মাইলস্টোন কি কি করবেন, বুঝছেন? প্র্যাকটিস করছেন। আপনি জি যদি আপু। স্কিল আপার স্টুডেন্ট হন আপনি মাস্ট প্র্যাকটিস করছেন, নাহলে আপনি জীবনেও স্কিল হন নাই, বা আপনি আপু ক্লাসই করেন নাই, ফাঁকিবাজি করছেন। আপু এই ব্রেক দা প্রজেক্ট যেটা একটু মাইলস্টোন, আপনি আপনারটা একটু বলবেন মানে আপনি প্রজেক্টটা পেলেন 3 দিনের মধ্যে ডেলিভারি করবেন, এখন এখানে কোন দিন কোনটা করবেন? এটা আপনি নিজে খুঁজে বের করে নেন, এটা আমি বলতে পারবো না, আমি জানি না, আমি পারি না, আমি কোনোদিন ক্লায়েন্টের কাজই করিনি। না আপনি বললে আমি ওটাকে ফলো করে না, আমার প্রজেক্ট হোমওয়ার্ক দেওয়ার রান করবো। কারণটা কি তাহলে? আমি হোমওয়ার্কটা কেন দিছি? যাতে আপনি নিজে নিজে চিন্তা করেন। আমি যদি বলেই দিই তাহলে তো আমার হোমওয়ার্ক দিয়ে কোনো লাভ হইলো না, হইলো?
ঠিক আছে আপু। আপু হোমওয়ার্ক সাবমিট দেওয়ার টাইমটা সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস যেদিন মানে পরশুদিন বা বিকালে 5টা 6টার মধ্যে দিলে রবিবার, আজকে রবিবার তো শেষ নাকি? আপনারা 3 দিন সময় চাচ্ছেন, তার মানে স্কেজুয়াল অনুযায়ী আপনাদের ক্লাস বুধবারে, সোম, মঙ্গল, বুধ। বুধবার রাত 11:30টায় ক্লাস। আপনাদের ডেডলাইন রাত্রের 11টা। আমি ফেসবুকেও অ্যাক্টিভ, হোয়াটসঅ্যাপেও অ্যাক্টিভ, 2 জায়গাতেই অ্যাক্টিভ। আমি রাত 11টার মধ্যে দেখবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ইয়েটা গেছে কিনা আর ফেসবুক গ্রুপে প্রজেক্ট সাবমিট হয়েছে কিনা। ওটা অ্যাডমিন অ্যাপ্রুভাল লাগবে, ওইটা আমি করে নিব। ঠিক আছে? বুধবার 11টা। বুধবার রাত 11টা পর্যন্ত। আচ্ছা আপু, আমার একটা কোশ্চেন। হৃদয় হাওলাদার ভাই, আপনার এখান থেকে প্রচুর নয়েজ আসছে। তো সবার আচ্ছা আপু, সবকিছু আমি কমপ্লিট। জি বলেন। গ্রুপের সবার উদ্দেশ্যে একটা জিনিস একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গতদিন যখন আপনি হচ্ছে আপনার হসপিটালে যাওয়ার একটা অ্যানাউন্সমেন্ট বা একটা নিউজ যখন আপনি আমাদের গ্রুপে দিলেন, তখন হচ্ছে একটা ওইখানে একটু কথা কাটাকাটির একটা বিষয় হয়েছিল। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যখন গ্রুপের মেসেজ অপশনটা ওপেন থাকে এবং যখন কোনো অ্যাডমিন যখন কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো নিউজ দেয়, এটা খুবই স্বাভাবিক। আমরা অন্য কেউ যখন মেসেজ দিব তখন আস্তে আস্তে মেসেজটা উপরের দিকে চলে যায়, এবং মোবাইলে যখন আপনি হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন তখন মেসেজ অপশন গুলো যখন আসে তখন আহ অন্যজনের নাম চলে আসে, সুরাইয়া আপুর নামটা আসে না। তো যার ফলে অনেকে কিন্তু এটা মিস করে যেতে পারে, যে যেহেতু এটা অন্য একজনের মেসেজ হয়তো বা ইম্পর্টেন্ট নাও হতে পারে, আমি না হয় নাই দেখি, তখন কিন্তু তার জন্য একটা এই বিষয়টা কিন্তু হ্যাম্পার হয়ে যাচ্ছে, জানতেও পারছে না যেটা সুরাইয়াপুর মেসেজ ছিল, অনেকের রিপ্লাইয়ের কারণে এটা উপরে চলে গেছে এবং অন্যজনের নাম চলে আসছে সামনে। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। আর ওই যে কি হয়েছে জানতে চাওয়া, আসলে তখন যদি আমরা জানতেও সাবা আপু চাইতাম কিন্তু এটা খুব কোনো লাভ ইম্পর্টেন্ট কথা কিন্তু হতো বলছেন। না। না হ্যাঁ, না, আমি আসলে অনেক একটা সময় কথা বলি, একটা কথা বলতে চাচ্ছি, হ্যাঁ, সেটা হচ্ছে ভাই, প্রতিটা জায়গায় দেখছি না, মানে টিমে 2 থেকে 3 জন থাকে যারা একটু বেশি করে, মানে কেউ কিছু মনে করেন না আবার। তো এই টিমেও এসে সেম জিনিসটাই ফেস করতেছি। সবাই না, 2 থেকে 3 জন থাকে যারা এই প্রবলেম গুলা করে। এটা বোঝা উচিত আসলে সবাই। আচ্ছা যাই হোক, রেকর্ডিং হ্যাঁ, আমি অফ এখন করে দেখেন, দিতেছি। এখন আপুর কথা, যেমন আপু যদি অসুস্থ হন বা কি, অবশ্যই আমরা সবাই কনসার্ন যে আপু অসুস্থ নাকি সুস্থ না, বা টু বি কি অনেস্ট হয়েছে, একটা কিন্তু সত্যি কথা ওইটা হলো, ওইখানে গুতাগুতি আমি করা। না না না, একটা ব্যাপার হলো কি, আমি আমার মানে অসুস্থ একটু বেশি হই। টু বি অনেস্ট, 2020 থেকে 2020 জানুয়ারি থেকে 2024 ফেব্রুয়ারি পর্যন্ত আমার প্রায় 5বার সার্জারি হয়েছে। 5টা মেজর সার্জারি আল্লাহ, হয়েছে। আর আমি একটা আল্লাহ বাঁচিয়ে ব্রেন রাখুন স্ট্রোকের আপনাকে। পেশেন্ট আমি। হ্যাঁ, সো দ্যাট আমার কমপ্লিকেশনস একটু বেশি, তো আমি না, এটা এটা তো বলেই অবশ্যই একটা কমন সেন্স, হচ্ছে। একজন মানুষ হসপিটালে বসে মেসেজ দিচ্ছে, আমাদেরকে জানাচ্ছে, আমরা আবার জিজ্ঞাসা করছি আপনার কি হয়েছে, তো উনি যে জানাচ্ছে এটাই তো অনেক বেশি, তাই না? তো এতটুকু জিনিস, যেমন একজন ভাইয়া বললেন যে এখন আর কথা না বলি, মেসেজ না দেই, আরেকজন আপু অফেন্ডেড হয়ে গেলেন, এটা তো ঠিক না। আমাদের আমরা আচ্ছা আলাদা যাই হোক, সবাই তার প্রতি, না না তার আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা, তার সবাই জন্য এখানে কনসার্ন। ম্যাচিওর, ঠিক আছে? আমি একটা কথা বলি, সবাই ম্যাচিওর, ওকে, হোয়াটসঅ্যাপটা অফ আছে। দেন হচ্ছে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপটা আমি, সবাই হোমওয়ার্কটা চেক করে নিবেন। এন্ড হচ্ছে আমি রাতের বেলা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করে দিব, একটা কোনো ফালতু মেসেজ আসবে না। যদি কোনো নোটিশ দেওয়ার থাকে সেটা আমি দিব, আর কোনো হবে না। আর হচ্ছে আজকের মতো মিটিং এখানেই স্টপ করতে হচ্ছে। ঠিক আছে আপু। ঠিক আছে তাহলে। না ওকে ওই আপু। যে সেদিনের বিষয়টা হচ্ছে কি, আপনি একটা মেয়ে মানুষের নিজের